রাহুল এখনো ফিরছে না কেন? কথা ছিল আমার গল্প পড়া শুনবে, অথচ তার দেখাই নেই। মেঘলা, আমাকে ছাড়ো। এ কি সর্বনাশ! আবার নীল সংঘের লোক দিন দুপুরে তুলে নিয়ে যাচ্ছে। এক অবিবাহিত মেয়েকে! আমার সর্দার খবর দিতে বলেছেন। মেঘলা দেবী নীল সংঘের অতিথি, আর মেঘলার মাকে বলেছেন অস্থির হওয়ার বা চিন্তার কিছু নেই। মালকিন, কোনো মেয়ে নীল সঙ্গে গেলে তার সম্ভ্রম আর থাকে না। যেভাবেই হোক তাড়াতাড়ি মেঘলাকে উদ্ধার করতে হবে। প্রতিবেশীরা শুনুন, দুর্বৃত্তরা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। কোনো সাহসী ব্যক্তি যদি তাকে নিরাপদে ফিরিয়ে আনতে পারেন। আমি সুচিত্রা এখানে শপথ করছি আমার মেয়েকে তার সঙ্গে বিয়ে দেব। শুনলাম নীল সংঘের সর্দার জগদীশের কাজ। বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে আনবে কে? গেলে তো নিশ্চিত মৃত্যু। ঠিক বলেছ। মালকিন, 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 মেঘলা কি কোনো বিপদ হয়েছে? তুমি কি রাহুল? নীল সঙ্গের লোকেরা মেঘলাকে ধরে নিয়ে গেছে। তুমি কি তাকে উদ্ধার করতে পারবে? চিন্তা করবেন না, আমি মেঘলাকে অবশ্যই নিরাপদে ফিরিয়ে আনব। ওকে ছোবে না। তুই কে রে শালা? চাঁদনি, ভয় পেও না, এখনই তোমাকে বাড়ি নিয়ে যাব। কে আছিস? ওকে মেরে ফেল। অর্ণব, একবার বাইরে এসো। জি? তুমি চাঁদনিকে বাঁচিয়েছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। এই নাও 50 টাকা আর একটি রেশন কুপন। এগুলো নিয়ে এখনই চলে যাও। মহাশয়া, আপনি আগেই বলেছিলেন যে চাঁদনিকে বাঁচাবে, সে ওকে বিয়ে করতে পারবে। এসব আমার চাই না, আমি শুধু চাঁদনিকে চাই। তুমি জগদীশকে আর ওর এত লোককে আহত করেছ। ও অপমানের শোধ না নিয়ে ছাড়ে না। তুমি ক্ষমতাহীন এক সাধারণ মানুষ। এবার চাঁদনিকে বাঁচাতে পেরেছো, পরের বার কি হবে? মহাশয়া, 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 আমি সত্যিই চাঁদনিকে ভালোবাসি। আমাকে একবার সুযোগ দিন, আমি চাঁদনিকে নিশ্চয়ই। যথেষ্ট। চাঁদনি তোমার সঙ্গে থাকলে কেমন জীবন কাটাবে ভেবেছো? উনি ঠিকই বলেছেন, চাঁদনি আমার সঙ্গে থাকলে শুধু কষ্টই পাবে। চাঁদনিকে সত্যিই ভালোবাসলে ওর থেকে দূরে থাকো। ওকে সুযোগ দাও যেন বাকি জীবন নিরাপদে কাটে। আপনার কথাগুলো আমি সব বুঝেছি। চাঁদনি জেগে উঠলেই আমি চলে যাব। আমি জানতাম
তুমি নিশ্চয়ই আসবে। মিস মায়া, তোমার জ্ঞান ফিরেছে, এটাই যথেষ্ট। আরে এসবের মানে কি? কিছু কি হয়েছে? সত্যি তাই বলি, জীবন বাজি রেখে তোমাকে বাঁচিয়েছি শুধু তোমাদের পরিবারে পুরস্কারের টাকা আর খাবারের কুপনের জন্য। তুমি বলেছিলে আমাকে ভালোবাসো আর বিয়ে করবে। তোমাকে বিয়ে করব? নীল সঙ্গের হাতে অপহৃত হয়ে সম্মান খুইয়ে সেখানে আধ দিন কাটিয়েছো তুমি। আমি আরিফ রহমান, সাধারণ মানুষ হলেও আমারও মানুষ সম্মান আছে। আমি কখনোই সম্মান হারানো কাউকে বিয়ে করব না। আরিফ রহমান, আমাকে নিয়ে এমন কথা কিভাবে বলতে পারলে? আরিফ রহমান, তুমি একটা জঘন্য মানুষ। মায়া, আমাকে ক্ষমা করো। তুমি আমাকে ঘৃণা করলেই নিরাপদে থাকবে। মিস ইং ইং সত্যি দারুণ গেয়েছেন। আসুন, এই যে এটা আপনার বকশিস, আপনার জন্য উপহার। আরেকটা গান হয়ে যাক। আসুন চালিয়ে যান। একটা গান শোনান না। আরেকটা গান হোক। আরেকটা গান, আরেকটা গান। শুনুন সবাই, শুনেছি উনি নাকি আগে বড় ঘরের এক অভিজাত নারী ছিলেন, অথচ এখন আমাদের মন জোগাতে এখানে গান গেয়ে বেড়াচ্ছেন না? আবার কিসের অভিজাত নারী? সেনাপতি লু আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তিনি বিশেষভাবে শুনতে এসেছেন মিস ইং ইং এর বিশেষ অপেরা পরিবেশনা। সেই সময় এই মধুমক্ষীশালার সব অনাবশ্যক মানুষকে অবশ্যই বাইরে বের করে দেওয়া হবে। সবাই বাইরে যান। ওরে বাবা, আমার লক্ষ্মী মাগো, তাড়াতাড়ি সাজগোজ ঠিক করে পোশাক বদলে নাও। আজ রাতে সেনাপতি লু নিজে পদার্পণ করছেন, কোনো ভুল যেন না হয়। ঠিক আছে। আজকের বৈঠক এখানেই শেষ করা হলো। দীর্ঘ যাত্রায় সেনাপতি নিশ্চয়ই বেশ ক্লান্ত। আপনার অনুগত হিসেবে মধুশালায় নৈশভোজের বন্দোবস্ত করেছি এবং সুবর্ণ নাট্য দলের সেরা শিল্পীদের আপনার অভ্যর্থনার জন্য ডেকেছি। একদম ঠিক চেঞ্জ হও। আমার বাউসান দাদা কিন্তু বিশেষ করে তোমার জন্যই এই আয়োজন করেছে। আপনাকে অনেক ধন্যবাদ চিফ অফ স্টাফ ভাই। চলুন যাওয়া যাক। চেঞ্জ হোক। এবার যখন ফিরেই এসেছো, আর যুদ্ধক্ষেত্রে যেও না। কিও কিন্তু তোমার জন্য সারাক্ষণ চিন্তায় থাকে। তুমি তো জানোই, ওই তো আমার একমাত্র আপন বোন। আমাদের পরিবার ওকে সবসময় খুব আদরে রাখে। ও দাদা, থামো তো। জি স্যার। চিফ অফ স্টাফ ভাই। যাও, গিয়ে একটু ভালো করে জিরিয়ে নাও। আমার হয়ে কিওর খেয়াল রেখো। উনি সেনাপতি লু? সত্যি কি রাজকীয় চালচলন। ওনার পাশে যিনি আছেন উনি বোধহয় চিফ অফ স্টাফ বায়ের বোন, তাই না? সত্যি দুজনকে কি দারুণ মানিয়েছে।
এখন বুঝতে পারছি সেদিন ছেড়ে যাওয়ার আসল কারণ ছিল আরও প্রভাবশালী বাই পরিবারের আশ্রয় নেওয়া। আরমান, কি দেখছো তুমি? সবাই অপেক্ষা করছে। কিছু না, চলো। নীল আকাশে মেঘের ভেলা, বিরহীর চোখে শুধু অশ্রু। সেদিন নাম যশ আর ভবিষ্যতের জন্য আমাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছিলে। আজ তোমার অসীম ক্ষমতা, পাশে সুন্দরী প্রেয়সী, তুমি যা চেয়েছিলে সবই পেয়েছ। আরমান চৌধুরী, তুমি একটা বদমাশ। মঞ্চে পশ্চিম কক্ষের কাহিনী কে গাইছে? জি সেনাপতি, ইনি এখানকার সেরা শিল্পী। ওর নাম ময়না। ও, কোথাকার মেয়ে? কবে এসেছে? এখানকারই মেয়ে। শুনেছি আগে বড় লোকের মেয়ে ছিল, সম্ভবত পদবিশা সেন। পরে পরিবার সর্বস্ব হারায়, ওরও কেউ ছিল না। ভাগ্যিস গান গাওয়ার বিদ্যাটা জানে, তাই কোনো মতে বেঁচে আছে। পদবী সেন গানও গাইতে জানে? তবে কি ও? মায়া, আমি তোমাকে বিয়ে করতে ফিরে এসেছি। চাচা, আমি সেনবাড়ির মেয়ের সঙ্গে দেখা করতে এসেছি, দয়া করে তাকে খবর দে। সেন পরিবার বহু আগেই সর্বস্ব হারিয়েছে, এই বাড়িটাও ছেড়ে দিয়েছে। এখানে আর কোনো সেনবাড়ির মেয়ে নেই। আপনারা ভুল জায়গায় এসেছেন, এখন চলে যান। এক্ষুনি গাড়ি প্রস্তুত করো। সেন পরিবার যেখানে থাকতে পারে সব জায়গায় আমি খুঁজব। জি সেনাপতি। $100 নিয়ে এসো, লাল কাগজে মুড়ে। ময়নাকে বকশিশ দাও। জি। আরমান, নাটকের এই টেনে টেনে গান ভীষণ বিরক্তিকর। আমার খিদে পেয়েছে, আমার সঙ্গে একটু মিষ্টি খাবে? কেন যে দেখা হলো? মিস বসু, দয়া করে বসুন, নইলে আপনাকে চলে যেতে বলতে হবে। আজ থেকে তুমি ক্ষমতার শীর্ষে থাকা সেনাপতি, আর আমি তুচ্ছ এক গাইয়ে নটি। আমার একটু কাজ আছে, তোমরা এখানেই অপেক্ষা করো। এটাই তো নটিদের থাকার জায়গা। সস্তা পাউডারের কি গন্ধ! শ্বেতা দেবী ভুল জায়গায় এসেছেন, এটা সাজঘর, এখানে অতিথিদের ঢোকা নিষেধ। আমি ভুল জায়গায় আসিনি, আমি তোমাকেই খুঁজতে এসেছি। অর্ণব, একটু জল খাও। কি আঁক? চন্দ্রিমা, চন্দ্রিমা। তুমি চন্দ্রিমা সেন? সত্যি তুমি? সেই তুমি তো যে একসময় অর্ণবের পেছনে পেছনে ঘুরতে, বড় ঘরের আদুরে মেয়ে। শ্বেতা দেবী আসলে কি বলতে চান? আমি বলতে চাই, নিজের অবস্থাটা বোঝো। নীল সঙ্গের হাতে অপহৃত হয়ে কয়েক বছর হাসি বেঁচে খেয়েছ, তবু ভাবছো সেনাপতিকে ধরে ভাগ্য বদলাবে? কুহু, তোমাকে একটা উপদেশ দিই, অর্ণবের সামনে আর এসো না, নইলে অর্ণবকে রাগালে মঞ্চে অভিনয় করে পেট চালানোর সুযোগটুকুও হারাবে। সর্বাধিনায়ক চৌধুরী আর আমি অনেক আগেই আলাদা হয়ে গেছি, তার সঙ্গে আবার কিছু হবে এমন আশা কখনোই করিনি। শ্বেতা দেবীর চিন্তার কারণ নেই।
আমার কথা এখনো শেষ হয়নি। মনে রেখো, এবার থেকে অর্ণবকে দেখলে পথ ঘুরে যাবে। ওই করুণ মুখ দেখিয়ে ওকে টানতে যেও না, কারণ তোমাকে দেখলে ওর শুধু ঘৃণাই হবে। অর্ণব এখন সুবর্ণ সেনার সর্বাধিনায়ক, তোমার মতো নটি। অর্ণবের সামনে গিয়ে ওর চোখে পড়লে অকারণেই প্রাণটা হারাবে। চন্দ্রিমা, সাগর, তুমি এখানে কি করছো? আমাকে খুঁজতে এসেছো? ময়নাকে দেখেছো? ময়না গান শেষ করেই চলে গেছে। সবাই সামনের আসরে তোমার জন্য অপেক্ষা করছে। বেশিক্ষণ আসরের বাইরে থাকা ঠিক নয়। সাগর, চলো আগে ফিরে যাই, কেমন? সাগর চৌধুরী, বাগদত্তাকে দিয়ে আমাকে অপমান করিয়েও তোমার স্বাদ মেটেনি। এবার নিজে আমার এই দুর্দশা দেখতে এসেছো। শুভ্রা দেবী, নারী পুরুষের এত ঘনিষ্ঠ হওয়া ঠিক নয়, কিছুটা দূরত্ব রাখাই ভালো। সাগর, এই চোখ দুটো একদম চাঁদনির মতো। তবে কি সত্যিই ও? মহাসেনাপতি, আমাকে ডেকেছেন? সাগর, আর কয়েকদিন পরই তোমার মহাসেনাপতি হওয়ার অভিষেক। শিগগিরই স্বর্ণপুরে ফিরতে হবে। মহাসেনাপতির পদে দায়িত্ব অনেক বড়। আমি হয়তো এর যোগ্য নই। মহাসেনাপতি, দয়া করে অন্য কাউকে বেছে নিন। আর কয়েকদিন ভেবে দেখো, তারপর অবশ্যই আমাকে উত্তর দেবে। অঝোর রাঙা অশ্রুতে আঁচল আর হাতা ভেজে বিরোহী কবির বসনের চেয়েও বেশি ভেজা। বেশ। সেনাপতি, কি আদেশ? ময়নাকে বলো গান শেষে যেন অপেক্ষা করে। আমি ওর সঙ্গে দেখা করব। শুভ্রা দেবী, কি আদেশ? তুমি কি ভাবছো সেনাপতি ওই গায়িকাকে কেন দেখতে চান? কারণ সে সেনাপতিকে রাগিয়েছে। সেনাপতি যদি জানতে পারেন তুমি এখনো তাকে এখানে গান গাইতে দিচ্ছ। আমি ঠিক আছে, এক্ষুনি তাকে তাড়িয়ে দিচ্ছি। মালিক। ময়না দেবী, কাল থেকে আর এখানে এসো না। কেন? আমি কি খারাপ গাই? তা নয়, ওপর মহলের নির্দেশ। আপনি ক্ষমতাবান কাউকে রাদিয়েছেন। আমি আপনাকে রক্ষা করতে পারবো না। কিন্তু আমি চলে যাও। ময়না দেবী, একটা পরামর্শ দিই, আরমানের সামনে আর এসো না, নইলে আরমানকে রাগালে গান গেয়ে জীবিকা চালানোর সুযোগটুকুও হারাবে। আরমান চৌধুরী, তুমি আমাকে এতটাই ঘৃণা করো? এতটাই ঘৃণা করো যে বেঁচে থাকার পথটুকুও রাখলে না। আমি বুঝেছি, এক্ষুনি জিনিস গুছিয়ে চলে যাব। এই 5 বছরে আমাকে আগলে রাখার জন্য ধন্যবাদ মালিক। ময়না দেবী কোথায়? ময়না দেবী তো চলে গেছেন। চলে গেছে? তোমাকে ওকে থামাতে বলিনি? আরমান, মালিককে আর বিপদে ফেলো না। মালিকের কাছেই শুনলাম ময়না দেবী নাকি বিয়ে করতে যাচ্ছেন, তাই কাজ ছেড়েছেন। বিয়ে? চাঁদনি এ জীবনে শুধু আমাকেই বিয়ে করবে। আমাকে ছেড়ে যাওয়ার সুযোগ তোমাকে আর দেব না। ইনিয়ে তখন তোমাকে রক্ষা করার জন্য বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল। আজ আমি একজন সেনাপতি,
তুমি যাকে বিয়ে করেছো সে যদি নির্ভরযোগ্য হয়, আমি সারা জীবন নীরবে তোমাকে রক্ষা করব। আমাদের এখানে কোনো লোক দরকার নেই, তুমি অন্য কোথাও যাও। একজন প্রভাবশালী লোক বিশেষভাবে বলে দিয়েছেন, এখন পুরো সুবর্ণনগরে এমন কোনো দোকান নেই যে তোমাকে কাজে নেবে। লু চেনজাও, তুমি আমাকে এতটাই ঘৃণা করো, এমনকি বাঁচার একটা পথও ছাড়লে না? ছোট গুয়ো, মধুশালায় আগে যে অভিনয় করত সেই গায়িকা ইং ইংকে একটু খোঁজ নাও, আমি ওর পুরো অতীত জানতে চাই। আর এখনো কোথায় থাকে? জি সেনাপতি। লুচেন যাও, তুমি এখনো ওকে খুঁজছো? আমি কখনোই দেব না কেউ তোমাকে আমার থেকে ছিনিয়ে নিক। হ্যাঁ দাদা, আমি কিলো বলছি। ওহ বোন, হঠাৎ আমাকে মনে পড়ল। কি ব্যাপার বলতো? তুমি কি আগে সেই গায়িকা ইং ইং এর কাছে অপমানিত হওনি? সে এখন মধুশালা ছেড়ে চলে গেছে। এটাই তো তোমার সুযোগ ওর ওপর হাত বাড়ানোর। সত্যি নাকি? শোনো, তুমি বরং ওকে বিয়ে করে নাও তোমার 18 নম্বর ছোট বউ হিসেবে। পরে যখন মন ভরে যাবে যেভাবে খুশি সরিয়ে দিলেই হলো। বেশ বেশ বেশ, আমি এখনই ব্যবস্থা করছি। সুইং ইউ, দেখি এবার তুমি কিভাবে ঘুরে দাঁড়াও। মিস ইং ইং, আপনি কি? আমাদের বাড়িতে বৃদ্ধা কর্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান, আপনাকে একটা গান গাওয়ার জন্য নিমন্ত্রণ জানাতে এসেছি। পারিশ্রমিকের কথা বললে ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। সত্যি? হ্যাঁ মিস ইং ইং, গাড়ি সামনেই দাঁড়িয়ে আছে, আমার সাথে চলুন। একটা সাধারণ নর্তকী মাত্র, তাও কত ভাব। এখন তো আমার হাতে এসেছো, তোমাকে খুব ভালোভাবে দেখাশোনা করব। শেঠ চৌ, মেয়েকে নিয়ে এসেছি। আহা, ইং দেবী, জলদি ভেতরে আসুন। কুহু দেবী, আপনাকে খুব ফ্যাকাশে লাগছে, খিদে কষ্ট পাচ্ছেন তাই না? আমি খাবারের ব্যবস্থা করেছি, জলদি খান। জনাব জয়ন্ত, আমার খিদে নেই। সংকোচ করবেন না, পেট ভরে না খেলে গান করার শক্তি পাবেন কি করে? আমি মদ খেতে পারি না। একটু খান। কেন যেন মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। ঠিক ন লাগাই তো স্বাভাবিক, আমি ইচ্ছে করি। এতে বিশেষ কিছু মিশিয়েছি। তুমি কি করতে চাও? তোমার কি মনে হয় এত কষ্ট করে তোমাকে এখানে এনেছি তোমার গান শোনার জন্য নয়? আমাকে ছোবে না। এদিকে এসো। আমাকে ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি। তুমি তো সামান্য এক গায়িকা, এত সতী সাজছ কেন? আমার সঙ্গ পাওয়া তোমার 7 জন্মের পুণ্য। সেনাপতি, খোঁজ পেয়েছি কুহুদেবী 5 বছর আগে সেন পরিবার নিঃস্ব হওয়ার পর তিনি কুহু নাম নেন আর মধুশালায় গান গেয়ে জীবিকা চালান। তার আসল নাম চন্দ্রিমা সেন। কুহুই তাহলে চন্দ্রিমা? সে এখন কোথায়? কাল কাজ থেকে তাড়ানোর পর জয়ন্ত রায়ের লোকেরা তাকে নিয়ে গেছে। জয়ন্ত রায়? ওই লম্পটটা? জি, গোপন সূত্রের খবর অনুযায়ী তিনি এখন জয়ন্ত রায়ের ব্যক্তিগত বাড়িতে। গাড়ি তৈরি করো, জয়ন্ত রায়ের বাড়ি যাব এক্ষুনি। জি। কি সুন্দর বরণ, সত্যি অসাধারণ। আজ থেকে তুমি আমার 18তম উপপত্নী।
এখনো হাত তুলতে চাও? মনে হচ্ছে আমার ক্ষমতার সম্পর্কে তোমার ধারণা নেই। থামো। থামো। সহকারী সেনাপতি কবির, তুমি এখানে এলে কি করে? সেনাপতি আরমান, ওকে টেনে বের করো, তারপর বন্দি করো। ভুল বোঝাবুঝি হয়েছে, সব ভুল বোঝাবুঝি হয়েছে, পুরোটাই ভুল বোঝাবুঝি। সেনাপতি, সব ওই মেয়েটার সাজানো, সবই তার পরিকল্পনা। ওই যে আপনার বাগদত্তা, সব তারই কাজ। মায়া, আমার আসতে দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে রক্ষা করতে পারিনি। আরমান, তুমি নির্লজ্জ। মায়া, আমার কথাটা শোনো। কি শুনবো? কিভাবে আমাকে ঠকিয়েছো সেটা, নাকি কিভাবে জহিরের সঙ্গে ষড়যন্ত্র করেছো সেটা? একজন জোর খাটিয়েছে, আরেকজন ভালো সেজে আমাকে অপমান করেছে। আমি করিনি, আমি শুনেছিলাম। যথেষ্ট। 5 বছর আগে টাকার জন্য তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। 5 বছর পর আজ তুমি ক্ষমতাবান, তোমার বাগদত্তাও আছে। তবু আমার গান বিক্রি করা দেখতে এলে, আমার দুর্দশা দেখতে, আমার অপমান দেখতে, এখন আবার আমার সামনে প্রেমের অভিনয় করছো। আরমান, তোমাকে দেখলে আমার ঘেন্না হয়। তুমি যা ভাবছো তা নয়, আমার কথা। তোমার কোনো ব্যাখ্যাই শুনতে চাই না। আরমান, তোমাকে ভালোবেসেছিলাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা। এর মধ্যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি আছে। ভুল বোঝাবুঝি? মায়া, আমি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছি, তুমি ভালো মন্দ বোঝোনি। শ্বেতা দেবী, আপনি কি চান? আমি বলেছিলাম আরমানকে ছেড়ে দিতে, কিন্তু তুমি আমার কথা তো শোনোনি, উল্টো বারবার ওকে প্রলুব্ধ করেছ। তাই যখন আমার নিষ্ঠুরতাকে দোষ দিও না। আমি তো তোমার জন্য ভালো একটা ঘর ঠিক করেছিলাম। জহিরের উপপত্নী অনেক, তবু তোমার খাওয়া পড়ার অভাব হতো না। ভাবিনি তুমি এতটা নির্বোধ হবে, পালানোর চেষ্টাও করলে। জহিরকে তুমি পাঠিয়েছিলে? অবশ্যই, এমনকি মধুশালা থেকে তোমাকে তাড়ানো আমি তার নাম ভাঙিয়ে করিয়েছিলাম। তাহলে এতদিন আমি ওকেই ভুল বুঝেছি। কেউ আছো? বাঁচাও! কেউ আছো? আমাকে বাঁচাও! পালা পালা, দেখি দেখি কত দূর পালাতে পারো। চাঁদনি, সত্যি ভেবেছো পালাতে পারবে? আহ! ভাবছো অর্ণব এখনো তোমাকে বাঁচাতে আসবে? স্বপ্ন দেখা বন্ধ করো। শ্বেতা, তুমি তো এখন অর্ণবের বাগদত্তা, তবু আমাকে ছাড়ছো না কেন? চুপ করো। চাঁদনী, তুমি কোথায়? ওদিকে তাড়াতাড়ি। খুব ব্যথা করছে তাই না? এখনই তোমার কতটা সারিয়ে দিচ্ছি। এত চেঁচামেচি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। ভাগিস, ওষুধটা এখনো আছে। তুমি তো গাইতে ভালোবাসো, ওই ন্যাকামি ভরা সুরে অর্ণবকে ফাঁসাতে, তাই না? আজ বিষ খাইয়ে তোমাকে বোবা করে দেব, দেখি তখন কি করে গাও। ওকে শক্ত করে ধরো। আমাকে ছাড়ো, ছেড়ে দাও! আমাকে ছাড়ো, ছেড়ে দাও! থামো!
নড়বে না। শান্ত। মায়া, শক্ত থাকো। এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এক্ষুনি মিশন হাসপাতালে খবর দাও, ডাক্তারকে অপারেশনের প্রস্তুতি নিতে বলো। জি। মায়া, ভয় পেও না। তোমার কিছু হতে দেব নেব না। শান্ত। ও সারা গায়ে রক্ত, কি নোংরা। ওকে কোলে নিয়েছো কেন? দূর হও। ও তো শুধু একটা নিচ নোটি, মরলে মরুক। শিলা, মায়া সামান্য কিছু হলেও তোমাকে ছাড়বো না। এখন রক্ত দেওয়া যাবে। মায়া, তোমার কিছু হতে দেব না। সেনাপতি, আর রক্ত দেওয়া যাবে না। আমি ঠিক আছি। সেনাপতি, চিন্তা করবেন না, মায়াদেবীর ভাগ্য ভালো। এক্ষুনি আজ রাতের ঘটনায় জড়িত সবাইকে ধরে সেনাপতি ভবনের কারাগারে ঢোকাও। জি। আরও একটা কথা, এক্ষুনি খোঁজ নাও জয়ন্ত আর শিলার মধ্যে কি কি যোগাযোগ ছিল। বুঝেছি। সেনাপতি, একটা বিষয় বুঝতে পারছি না। আপনি যখন মায়াকে এতই মনে রেখেছেন, তখন সেদিন ওকে ছেড়ে গেলেন কেন? আগে কাজটা করো। জি। শান্ত, এই নিচ নোটিটার জন্য তুমি রক্ত দিলে কি করে? ও মরলে মরুক, তোমার শরীর তো। শিলা, মায়ার কিছু হলে তোমাকে ওর সঙ্গে মরতে হবে। শান্ত, এই নোটিটার জন্য তুমি আমার সঙ্গে এমন করলে? ভেবো না, সুবর্ণ সেনা তোমার সেনাপ্রধান ভাইকে ছাড়া অচল, তাই বলে তোমাকে ছেড়ে দেব না। প্রার্থনা করো মায়া যেন সুস্থ থাকে। ও তো একটা কলঙ্কিত নোটি, ও সর্বাঙ্গ নোংরা। তুমি না সবচেয়ে বেশি ঘৃণা করতে ওর মতো মেয়েদের? কে বলেছে আমি ওকে ঘৃণা করি? ডাক্তার, সে এখন কেমন আছে? গুলি বের করা হয়েছে, আপাতত প্রাণের ঝুঁকি নেই, কিন্তু পায়ের হাড় মারাত্মকভাবে ভেঙেছে, স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতটায় গুরুতর সংক্রমণ হয়েছে। এভাবে চললে পা কেটে ফেলতে হতে পারে। যেভাবেই হোক ওর পা সারাতেই হবে। ঠিক আছে, আমরা যথাসাধ্য চেষ্টা করব। ঠিক আছে। মেঘলা, সারা দুনিয়ার নামী ডাক্তারদের খুঁজে আনব। যেভাবেই হোক তোমার পা সারাবই। মেঘলা, তোমার জ্ঞান ফিরেছে? আর কোথাও কষ্ট হচ্ছে? তুমি এখানে কি করছো? আরে নড়াচড়া করো না, ক্ষতটা সবে ব্যান্ডেজ করা হয়েছে। মেঘলা, আজ থেকে তোমার ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমাকে আগলে রাখবো। আমাকে আগলে রাখবে, কিন্তু যে আমাকে সবচেয়ে গভীর আঘাত দিয়েছে সে তো তুমি, অর্ণব। 5 বছর হয়ে গেছে, আমি তো তোমাকে ভুলেই গিয়েছিলাম। আবার কেন আমার জীবনে এলে? চাঁদনী, আমি আর কিছু বলার নেই? অবশ্য ঠিকই, সেনাপতি অর্ণব এখন মহাপরাক্রমশালী। আমার মতো এক নটিকে ব্যাখ্যা দেবেন কেন? আমার পা।
আমার পা কি অকেজো হয়ে গেছে? আমাকে সত্যি করে বলো, আমার পা কি অকেজো হয়ে গেছে? এখন কি সারা জীবন হুইল চেয়ারেই থাকতে হবে? চাঁদনি, অত কিছু ভেবো না। তোমার পায়ে শুধু আঘাত লেগেছে। আমি হরিণপুরের সেরা পাশ্চাত্য বারাক্তারকে দিয়ে তোমাকে দেখিয়েছি, ঠিকমতো চিকিৎসা নিলেই তুমি আবার দাঁড়াতে পারবে। তুমি মিথ্যে বলছো। আমার পায়ে কোনো অনুভূতি নেই। আমার পা। চাঁদনি, চাঁদনি, আমাকে ছাড়ো। এমন করো না। তুমি না থাকলে শ্বেতা আমাকে নিশানা করতো না। আমিও পঙ্গু হতাম না। দূর হয়ে যাও। আমি যাব না। এবার আমি তোমাকে আর কখনো একা ফেলে যাব না। আর্নাব, আর কতটা সর্বনাশ করলে তোমার শান্তি হবে? তোমার জন্যই আমি প্রায় পঙ্গু হয়ে গিয়েছিলাম। বল তো, কি করলে? তুমি আমাকে রেহাই দেবে? চাঁদনি, ক্ষমা করো। কেন সেদিন চলে গিয়েছিলাম তা তোমাকে বলতে পারবো না। মাধবী তোমার একমাত্র জীবিত আত্মীয়। আমি চাই না তুমি তাকে ঘৃণা করো। বেশ, তুমি যাবে না, তাই তো? এবার রাগ মিটেছে? না মিটলে আরো মারো। তুমি সরে গেলে না কেন? এই 5 বছর ধরে প্রতিদিন কল্পনা করেছি তোমার দেখা পাবো। এত কষ্টে অবশেষে তোমার দেখা পেলাম। তোমাকে ছেড়ে যেতে মন চায় না। অর্ণব, যুদ্ধক্ষেত্রে জরুরি অবস্থা। আমার দাদা আর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই অপেক্ষা করছেন। স্টাফ প্রধান বসু তো আছেন। স্টাফ প্রধান বসুর নির্দেশ মেনে চললেই হবে। কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করছে অর্ণব। সেনাধ্যক্ষ রায়, স্টাফ প্রধান বসু চাইছেন আপনি অবশ্যই যোগ দিন। অর্ণব রায়, একদিকে আমার সঙ্গে প্রেমের খেলা খেলছো, অন্যদিকে বাগদত্তার সঙ্গে প্রেমে মশগুল থাকছো। আমাকে কি খেলনা ভেবেছো? অনেক হয়েছে। কথা বলতে হলে বাইরে যাও। এটা আমার হাসপাতালের কক্ষ। মেঘলা, বেরিয়ে যাও। আমি তোমাদের দেখতে চাই না। ঠিক আছে, আমি যাচ্ছি। উত্তেজিত হও না। ক্ষতটা সামলে। যাও। ভালো করে বিশ্রাম নাও, কাজ শেষ করেই তোমাকে দেখতে আসবো। মেঘলা সেন, অর্ণব শুধু আমার সঙ্গে ওকে নিয়ে লড়ার সাহস। মরতে চাস? তুমি কে? মহাশয়া, আমাকে একবার সুযোগ দিন। অর্ণব রায়। এই পাগলি কোথা থেকে এলো? সেনাধ্যক্ষকে নাম ধরে ডাকিস। এখনই দূর হ। সেনাধ্যক্ষ? তিনি সদ্য নিযুক্ত সুবর্ণ সেনার সেনাধ্যক্ষ। সেনাপতি, একটা কথা ছিল, বলাটা ঠিক হবে কিনা বুঝছি না। বলো। এইমাত্র ওই মহিলার সঙ্গে দেখা হলো, সু ম্যাডামের মা। আগে টহল দেওয়ার সময় শহরের পশ্চিমে আফিমখানার সামনে তাকে কয়েকবার দেখেছি। আফিম? সবকিছু ভালো করে খোঁজ নাও। জি। জলদি মাকে 30টার উপর মুদ্রা দে। 3 দিন ধরে খাইনি। এখন না খেলে আমি মরে যাব। মা, তুমি আবার আফিম খাচ্ছ?
আমাকে কথা দিয়েছিলে না আর কখনো খাবে না? আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে টাকা দে, একটু আরাম করে আসি। মা, ওটা সর্বনাশা জিনিস, ওটা আর ছুঁয়ো না। তুই কি বুঝিস? ওটা আয়ু বাড়ানোর মহৌষধ। তুই কি চাস না আমি বেশি দিন বাঁচি? বল, অকৃতজ্ঞ মেয়ে। মা, ওটা প্রাণঘাতী বিষ। নিজের এখনকার অবস্থা দেখেছো? খেতে খেতে প্রাণটাই প্রায় হারিয়েছো। আমি কিছু জানি না, আমাকে টাকা দে। আমার কাছে টাকা নেই। যা জমিয়েছিলাম সব তো আগেই নিয়ে নিয়েছো। এই অবস্থায় টাকা পাবো কোথায়? নেই তো রোজগার কর। আমি এভাবে বিছানায় পড়ে থেকে তোমার জন্য টাকা কামাবো কিভাবে? মায়ের কাছে একটা উপায় আছে। ওই যে লু চেনঝো, ও এখন সুবর্ণ সেনার সেনাপতি। টাকা আর ক্ষমতা দুটোই আছে, ওর কাছে চা, ও নিশ্চয়ই তোকে দেবে। অসম্ভব। অনেক আগেই ওর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। ওর কাছে কখনোই 1 পয়সাও চাইবো না। বেশ বেশ, টাকাটা দিবি না তাই তো? আজ যদি এই আফিম খেতে না পাই, আমি এখান থেকে ঝাঁপ দেব। আমি এখান থেকে লাভ দেব। না মা, আমার এখন কি অবস্থা দেখো। গলাটাও প্রায় নষ্ট হয়ে গেছে, পা দুটোও অকেজো। আমি এখন দাঁড়াতেও পারি না। আমার এই অবস্থার জন্য আরমানি দায়ী। মায়া, ওই তো তোমার এই দশা করেছে, তাই ওকেই দায় নিতে হবে। ভেবে দেখ, ও তোমার পা অকেজো করেছে, সারা জীবন তোমার দায়ও ওকেই নিতে হবে। তারপর ওর সঙ্গেই তোমার বিয়ে দেব, সারা জীবন নিশ্চিন্তে কাটবে। আমিও একটু সুখের মুখ দেখব। নিজে কষ্ট ডেকে এনো না, শেষে আমাকেও টানবে। মা, আমারও আত্মসম্মান আছে, সমাজে মুখও দেখাতে হবে। আরমান তখন মাত্র 50 টাকার জন্য আমাকে ওভাবে অপমান করেছে, ছেড়ে চলে গেছে। আমি ওকে কখনো ক্ষমা করব না। তুই এত একগুঁয়ে কেন? তখন আমি আরমানকে চলে যেতে বাধ্য করেছিলাম। কি বললে? সর্বনাশ হয়ে গেল। ও যদি জানতে পারে আমি অনিরুদ্ধকে তাড়িয়েছি, আমাকে ভীষণ ঘৃণা করবে। তাহলে আফিম কেনার টাকা পাবো কোথায়? সেবার হঠাৎ আমি দেখেছিলাম ও অন্য বাড়ির এক মেয়ের সঙ্গে ঢলাঢলি করছিল, খুবই ঘনিষ্ঠভাবে। মুখে সবসময় বলে তোমাকে ভালোবাসে, অথচ আড়ালে এসব করে। তাই আমাকে বাধ্য হয়েই তোমাদের আলাদা করতে হয়েছে। মায়া, তারপরও তুমি ওকে নিয়ে এখনো আশা করে আছো? কি হাস্যকর। মায়া, মা আর সহ্য করতে পারছি না। আমাকে 10টা টাকা দিলেও হবে। একবার আফিম টানতে দে মায়া, আমাকে টাকা দাও। আমার কাছে টাকা নেই। তোমার মতো মা আমার নেই। চলে যাও। মায়া, মা, তুমি চলে যাও। কিছু টাকা জোগাড় করতে হবে। আমার আফিম চাই। আফিম, একটু দয়া করুন, একবার টানতে দিন, বলুন আমি সব করব। একটা উপায় আমার জানা আছে। শহরের পশ্চিমে এক আফিমের দোকানের মালিক আছে,
তার সবচেয়ে পছন্দ ময়নার কণ্ঠে পশ্চিম মহলের প্রেম কথা শোনা। ময়নাকে দিয়ে পালা গাওয়াতে পারলেই আমি আফিম টানতে পাবো। অবশ্যই, মালিককে এক পর্ব শোনালেই যত খুশি আফিম পাবে। ঠিক আছে, ঠিক আছে, কালই ময়নাকে বাইরে নিয়ে আসবো। কাল বিকেল 4টায় শহরের পশ্চিমে বিলাসকুঞ্জে। দেরি করো না। ঠিক আছে, সময় মতোই আসবো। মা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার এই অবস্থায় গান গাইবো কি করে? এক পুরনো খদ্দের তোর গানই শুনতে চেয়েছে। একটা গান গাইলেই অনেক টাকা পাবি। তখন মা তোকে ভালো খাবার কিনে দিতে পারবো, শরীরটা একটু ভালো হবে। মিস চ্যান, কোথায় যাচ্ছেন? রিয়া রায়, কি চাও তুমি? তোমাকে অতিথি করে নিয়ে যেতে চাই। আমাকে ছাড়ো মা। যদি মা, মা, মা। সাগর, ভেবে দেখেছো মহাসেনাপতির পদ নেবে? অন্য কাউকে বেছে নিন। মহাসেনাপতির অধীনে 10 লাখ সৈন্য থাকে, এ পদ সবারই স্বপ্ন। তুমি অনুতাপ করবে না? এবারও যদি ওকে হারিয়ে ফেলি, সারা জীবন আফসোস করব না। মহাসেনাপতির পদটা তোমার জন্যই রাখা থাকবে। মতো বদলালে যে কোনো সময় আমার কাছে এসো। শহরের পশ্চিমের আফিমের আড্ডাগুলোর খোঁজ খবর কত দূর? বিশেষ করে মিসেস সেনের সঙ্গে জড়িত ওই কয়েকটার। সব খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু আড্ডাগুলোর পেছনে স্থানীয় প্রভাবশালীরা আছে, জোর করে ভাঙা কঠিন। যত কঠিনই হোক, এ কাজ আমাদের করতেই হবে। মাধবী যত দোষী থাক, সেই জ্যোতি শেষ আপনজন। চলো। আমাকে ছাড়ো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তাড়াতাড়ি। আমাকে ছাড়ো। আমি যাব না। তাড়াতাড়ি। জলদি করো। ওদিকে গিয়ে দেখো। মাগি, জলদি গান ধর, নইলে তোর ওই নেশাখোর মাকে মেরে ফেলবো। বেশ, খোরাতে খোরাতে পিয়নি মণ্ডপ গাওয়া সত্যি অন্যরকম লাগে। মেয়েটাকে আপনার কাছে এনেছি। আজ ওর জীবন মৃত্যুর চেয়েও যন্ত্রণার করে দেব। বসু ম্যাডাম, নিশ্চিন্ত থাকুন। তপন মণ্ডলের ওপর ছেড়ে দিন, আপনাকে নিরাশ করব না। এই যে খোরাপা মাধবী, ওকে দেখলে যেন আরো মায়া লাগে।
মায়া, নিজের অবস্থাটা দেখো। কুকুরের মতো আমার পায়ে পড়ে আছো। আমার মা কোথায়? তুমি কথা দিয়েছিলে তাকে ছেড়ে দেবে। আমি তোমার মাকে কবে ধরেছি? সে নিজেই একটু আফিমের জন্য তোমাকে আমার কাছে বেচেছে। অসম্ভব। তোমার মা এখন আফিমখানায় শুয়ে মজা করছে। তুমি তো শুধু তার আফিম কেনার পণ্য মাত্র। শায়লা, তুমি আসলে কি চাও? আমি চাই তুমি বেঁচে থেকেও নরক ভোগ করো। তোমার পুরুষের অভাব, তাই না? এখনই একজন এনে দিচ্ছি। আজকের এই আয়োজনটা আমি শুধু তোমার জন্যই করেছি। ভালো করে উপভোগ করো। ইয়াসমিন বিবি, ভয় পাবেন না। আপনাকে বিয়ে করার পর আমি খুব যত্নে রাখব। আমি তোমাকে খুব যত্নে রাখব। আজ আমি এখানেই আছি। আমাকে ছাড়ো। আমি তোমাদের বিয়ে দেখব, বাসরও দেখব। এখনো দাঁড়িয়ে আছো কেন? বিয়ের আচার শুরু করো। প্রথম প্রণাম স্বর্গ পৃথিবীকে। ভালো কথাই মানলে না, এবার শাস্তি পাবে। চালিয়ে যাও। দ্বিতীয় প্রণাম মা বাবাকে। এবার বর কনে পরস্পরকে প্রণাম করো। আজকের পর্তকটা সবার ভোগ করা নষ্টামে। তোমার কি মনে হয় চেঞ্জ হও তখনও তোমাকে চাইবে? বাই চিলু, আমি কখনোই তোমার সঙ্গে লু চেঞ্জোকে নিয়ে লড়তে চাইনি। তুমি কেন আমাকে রেহাই দিচ্ছ না? চুপ কর। তোর মতো নীচ নোটি। তোর কি যোগ্যতা আছে আমার সঙ্গে চেঞ্জ হওকে নিয়ে লড়ার? ওর কাপড় খুলে ফেলো, বিছানায় বেঁধে রাখো। আমি নিজের চোখে দেখব ও বিজয় দত্তের সঙ্গে বাসর করছে। জি, আমাকে ছাড়ো। আমি এসে গেছি। এসো না। আমাকে ছাড় জানোয়ার। বিজয় দত্ত, এত তারা কিসের? ধীরে ধীরে। এমন জমজমার দৃশ্য ক্যামেরায় না ধরলে আফসোস হবে। ছবিগুলো ধোয়া হলে খবরের কাগজে ছাপাবো। চেঞ্জ হওয়া সুবর্ণনগরের সবাইকে দেখাবো শু ইং ইউ। অন্যের নিচে শুয়ে তুমি কিভাবে সুখে হাঁপাও আর গোঙাও। বাই ছিলুও, তোর সর্বনাশ হবে। শালি, এত সম্মানও সহ্য হয় না। আজ আমি তোকে মেরেই ফেলব। সেনাপতি, শহরের পশ্চিমে এটাই শেষ বাড়ি। তাড়াতাড়ি সাফ করো। ইনিওর কাছে হাসপাতালে ফিরতে হবে। জি। শালি, ভালো কথায় কাজ হয় না, শাস্তি চাস, তাই না? আজ তোকে ভোগ করেই ছাড়ব। বাঁচাও। কেউ আসুন। কেউ কি আমাকে বাঁচাবে? থামো। থামো। সবাই নিচু হয়ে বসো। আরমান, সরে যাও। তুমি আমাকে মারলে। সাবধান করে দিচ্ছি। আর একবার এমন করলে শুধু চরও মেরেই ছেড়ে দেব না।
আরমান, ভুলে যেও না, আজ তুমি যা হয়েছ, সুবর্ণ সেনার সেনাপতি হয়েছ, সবই আমার ভাইয়ের দয়ায়। এই নীচ অভিনেত্রীর জন্য তুমি আমার সঙ্গে এমন করলে, এর পরিণতি জানো? তোমার ভাই সেনাপ্রধান হলেও আমি আরমান তাকেও পরোয়া করি না। বেশ আরমান, এই মেয়েটার জন্য তুমি আমার সঙ্গে এমন করলে, এর জন্য তোমাকে পস্তাতে হবে। জ্যোৎস্না, তুমি ঠিক আছো? চলো বাড়ি ফিরি। এখানটা পুরো পরিষ্কার করে দাও। এখন থেকে হরিণপুরে। আমি এখানকার কোনো চিহ্নই দেখতে চাই না। জি। সেনাপতি মহাশয়, জানাচ্ছি বিলাসকুঞ্জের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। ভালো। সে আমার জন্য সে সত্যি সেনাধ্যক্ষের আপন ছোট বোনের গায়ে হাত তোলার সাহস করেছে। সে তা সেনাধ্যক্ষের আপন ছোট বোন। ও প্রতিশোধ নেবে, ভয় পাচ্ছ না? এখন থেকে কাউকে তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে দেব না। তখন মাত্র 50 টাকার জন্য, ক্ষমতার লোভে। যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সে তো তুমি। এখন এত ভালোবাসার ভানকর করছো কেন? সেনাপতি, পৌঁছে গেছি। চলো। মিস সেন, স্বাগতম। আজ থেকে ইন্দুই এইবারই কর্ত্রী। ওর কথা আমারই কথা। কেউ ওকে অসন্তুষ্ট করলে তাকে আর এখানে রাখা হবে না। জি সেনাপতি। এখন এত যত্নের ভান করছো, অথচ তখন এত নির্মমভাবে চলে গিয়েছিলে। সত্যি, যদি আমার পরোয়া করতে তাহলে আমাকে কেন 5 বছর একা এত কষ্ট সহ্য করতে দিলে? ইন্দু, আগে কিছু খেয়ে নাও। আমি জানি আগে তুমি এসব বিদেশি খাবার পছন্দ করতে, তাই বিশেষ করে হরিণপুর থেকে সেরা বিদেশি খাবারের রাঁধুনিকে এনেছি। তোমার জন্য এগুলো বানিয়েছি। ধন্যবাদ সেনাপতি, কিন্তু দুঃখের বিষয় এখনকার ইন্দু সেন আর আগের সেই খুঁতখুঁতে সেনবাড়ির বড় মেয়ে নয়। দুমুঠো খাবার পেলেই বেঁচে থাকার জন্য যথেষ্ট। ইন্দু, এখন থেকে তোমাকে আর কোনো কষ্ট সহ্য করতে হবে না সারা জীবন। আমি তোমার যত্ন নেব। সেনাপতি, দয়া করে আমার থেকে কিছুটা দূরত্ব রাখুন, নইলে মিস চৌধুরী জানতে পেরে ভুল বুঝবেন। কারণ সেনাপতির বর্তমান পদটি চিফ অব স্টাফ চৌধুরীর সহায়তাতেই পেয়েছেন। আমার মতো এক নর্তকীর জন্য সেনাপতির পদ ছেড়ে দেওয়া মোটেও ঠিক হবে না। সেনাপতি না থাকলেই বা কি? আমি রুদ্র রায়, সারা জীবন শুধু তোমাকেই চাই। কিন্তু আমি তা চাই না। অর্ণব, আমাকে ছাড়ো। ছাড়বো না, জীবনেও তোমায় ছাড়বো না।
আমাকে ছাড়ো। অর্ণব, আমাকে কি মনে করো? তোমার খাঁচায় বন্দি কোনো পাখি নাকি খেয়ালের খেলনা? আমাকে ক্ষমা করো চন্দ্রিমা, ভুলটা আমারই। বেরিয়ে যাও, তোমার মুখ দেখতে চাই না। চন্দ্রিমা, চলে যাও। চন্দ্রিমা দত্ত আবারও একই বোকামি করবে? সে এখন ক্ষমতাবান সেনাপতি। তোমার প্রতি তার যত্ন শুধুই অধিকারবোধ। ওটা সত্যি ভেবো না, ওটা পাওয়াও তোমার সাধ্যের বাইরে। সেনাপতি দক্ষিণ নগর থেকে জরুরি তার। আগামীকাল তোমাকে রওনা হতেই হবে মহাসেনাপতির অভিষেক অনুষ্ঠানে যেতে। আমি যাব না। এখন সবচেয়ে জরুরি হলো সেই অলৌকিক ওষুধ খুঁজে বের করা, যাতে মায়ের পা ভালো হয়। আর নিয়োগপত্রটা কাউকে দিয়ে পাঠিয়ে দিতে বলো। জি, এখনই তারির জবাব দিচ্ছি। ভাইয়া, আরিফ ওই নীচ মেয়েটার জন্য সবার সামনে আমাকে অপমান করেছে, এমনকি আমাকে মেরেছেও। ও তোমাকে একেবারেই সম্মান করে না। ওর সাহস বেশ বেড়েছে। ভুলে গেছে কে ওকে এই পদে বসিয়েছিল। তাহলে কি বাবাকে জানাবো? বাবা তো মহাসেনাপতির সহকারী সেনা কর্মকর্তা, তার এত ক্ষমতা, তবু তাকে নামানোর দরকার নেই। ও যখন নিজের সীমাই বোঝে না, তখন আমি ওকে শিক্ষা দেব। ভাইয়া, তোমার কাছে কোনো ভালো বুদ্ধি আছে? 3 দিন পর বাড়িতে ভোজ দেব, সব সহকর্মীকে আমন্ত্রণ জানাবো, আর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব তোমার আর আরিফের বাগদানের কথা। আগে কাজটা সারবো, পরে জানাবো। তখন জানতে পারলেও ও কিছু বলার সাহস পাবে না। মায়া, আমার বাগদানের অনুষ্ঠানে আমি তোমার সম্মান ধুলোয় মেশাবো, যাতে আরিফ তোমার আশা চিরতরে ছেড়ে দেয়। সুচন্দ্রা, আজকের এই যাও তো। সেনাপতি ভবনের রাঁধুনির বানানো। আমি সামান্য অভিনেত্রী, এ খাওয়ার যোগ্য নই। সেনাপতি, শিরাজোড়ার মহৌষত্বা পাওয়া গেছে, তবে ওদের শর্ত আপনাকেই গিয়ে কথা বলতে হবে। সুচন্দ্রা, কিছু সামরিক কাজ সামলাতে হবে। 2 দিনের জন্য বাইরে যাচ্ছি। সেনাপতি কোথায় যাবেন তা আমাকে জানানোর দরকার নেই। সুচন্দ্রা, আর একটু অপেক্ষা করো। ওষুধটা নিয়ে ফিরে এসে তোমার পা সারিয়ে তুলবো, তারপর আর কখনো ছেড়ে যাব না। সারা জীবন তোমার পাশে থাকবো। আমি ফেরা পর্যন্ত অপেক্ষা করো। আমার অনুমতি ছাড়া কেউ সেনাপতি ভবনে ঢুকতে বা বেরোতে পারবে না। সুচন্দ্রা দেবীও বাইরে যেতে পারবেন না। তার নিরাপত্তা নিশ্চিত করবে। জি সেনাপতি। আমাকে পড়ার ঘরে নিয়ে চলো। জি।
সে সত্যি এসব রেখে দিয়েছে। তখন সে টাকার জন্যই এসব করেছিল। তবে 1 পয়সাও ছোঁনি কেন? তাহলে কি সেদিনের ঘটনার পেছনে অন্য কোনো রহস্য ছিল? সুহানা দেবী, সেনাপতির আদেশ, আপনাকে ফিরে যেতে হবে। আমাকে বেরোতে দাও, জরুরি কাজে আরিফকে খুঁজতে হবে। দুঃখিত, সেনাপতির আদেশ ছাড়া আপনার বেরোনো নিষেধ। আরে ময়না সুন্দরী, কোথায় যাওয়া হচ্ছে? সেনাপতির আদেশ, কেউই সেনাপতি ভবনে ঢুকতে বা বেরোতে পারবে না। ভালো করে দেখো, এটা প্রধান সামরিক উপদেষ্টার লিখিত আদেশ। আজ আমাদের বাড়িতে ভোজের আয়োজন। আমার দাদা ময়নাকে বিশেষভাবে ডেকেছেন আমাদের বাড়িতে এসে প্রেমের পালা গাইতে, একটু রং জমাতে। লোক কোথায়? ময়নাকে নিয়ে যাও। জি। না, আমি যাব না। শ্বেতা বসু, তুমি আসলে কি চাও? তুমি না খুব আত্মসম্মানী? অরিন্দমের ওপর নির্ভর করতে চাও না? আজকের এই আসরে সুবর্ণনগরের সব প্রভাবশালী ব্যক্তি আসবেন। তুমি যদি তাদের কাউকে বাগাতে পারো, তোমার পরিচয় আর মর্যাদা অরিন্দমের সঙ্গে থাকার চেয়ে কম হবে না। আমার দরকার নেই। সেটা তোমার ইচ্ছায় হবে না। পরে মন দিয়ে গান গেও। গান শেষ হলে তোমারও ভালো একটা ঠাঁই জুটবে। চলো। আজ আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ। এই সুযোগে আমি বসু একটি সুখবর ঘোষণা করছি। আমার বোন সেতাল সেনাধ্যক্ষ অরিন্দম সেনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে আগামী মাসের 18 তারিখে। সেদিন আপনারা সবাই অবশ্যই আসবেন। অভিনন্দন শ্বেতা দেবী। সেনাধ্যক্ষ আর শ্বেতা দেবী সত্যি বিধাতার গড়া জুটি। বরগুনি কনে রূপসী, দুই পরিবারও সমমর্যাদার। এ যেন এক স্মরণীয় মিলন। বেশ, সবাই আসন গ্রহণ করুন। তাহলে বিয়ের দিনও ঠিক হয়ে গেছে। অরিন্দম সেন, একদিকে আমাকে তোমার প্রাসাদে বন্দি করে রেখেছ, অন্যদিকে প্রস্তুতি নিচ্ছ শ্বেতা বসুকে বিয়ে করার। তবে কি আমাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রেখে আলো থেকে লুকোনো খেলনা ভাবছ? নীল মেঘে ছাওয়া আকাশ, হলুদ ফুলে ছাওয়া ধরা। এই মায়া মেয়েটা ঠিকমতো হাঁটতে না পারলেও ওর কণ্ঠ, ওর দেহের ভঙ্গিমা এখনো মন কেড়ে নেয়। ও তো স্রেফ এক নটি। যত ভালোই গায়ক, ও শুধু বিনোদনের খেলনা। এ তো বিরোহীরই অস্ত্রুধারা। আজ সবাই প্রাণ ভরে উপভোগ করুন। আমি আরও রেখেছি ছোট্ট এক চমক, আমার সামান্য আন্তরিকতার নিদর্শন। দেখছি আপনারা সবাই মায়ার গান খুব পছন্দ করেছেন। যেহেতু ওর গান এত মধুর, তাহলে বরং এখনই একটা নিলাম হয়ে যাক। যে সর্বোচ্চ দাম দেবে সেই পারবে আজ রাতে মায়াকে বাড়ি নিয়ে যেতে। কেমন? শ্বেতা, তুমি নির্লজ্জ। আমাকে ছাড়ো। শ্বেতা, আমাকে বেরোতে দাও। তোমাদের কি কোনো আইন কানুন নেই? তোমাদের কি কোনো আইন কানুন নেই? হ্যাঁ, আগামী মাসের 18 তারিখে শুভ আমাকে বিয়ে করতে চলেছে। তুই তো খোড়া পায়ের এক নট। আমার সঙ্গে পাল্লা দেওয়ার যোগ্যতা তোর আছে? আমি বহু আগেই লু শুভকে মন থেকে মুছে ফেলেছি। তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কথা আমি কখনো ভাবিনি। তোমার মতো কলঙ্ককে আমি কোনোভাবেই মেনে নেব না। আজ রাতের পর তুমি সুবর্ণনগরের সবচেয়ে বড় হাসির পাত্র হবে। তখন দেখা যাবে শুভ এমন কাউকে চাইবে কিনা যাকে সবাই নিলামে দর হাঁকিয়েছে। যথেষ্ট হয়েছে কিরণ। ভদ্রমহোদয়গণ, ময়ূরী রূপে গুণে অতুলনীয়া। আজকের সুযোগ হাতছাড়া করবেন না। সর্বোচ্চ দরদাতা তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারবেন। পাবেন রূপসীর সঙ্গ। শুরুর দর 50 টাকা। বৈশালী কিরণ, তুই একটা বদমাশ।
কি বললে? শিলা রায় সবার সামনে চন্দ্রাকে নিলামে তুলেছে? এক্ষুনি লোক জড়ো করো, রায় ভবন থেকে চন্দ্রাকে ফিরিয়ে আনো। চিফ অফ স্টাফ রায়, আজ রাতের অতিথিরা সবাই প্রভাবশালী ব্যক্তি। আমরা জোর করে ঢুকলে প্রকাশ্যে রায় পরিবার ও তাদের মিত্রদের শত্রু বানাবো। সামরিক পরিস্থিতি এখনও অস্থির, সর্বাধিনায়কের পদও এখনও চূড়ান্ত হয়নি, বড় অঘটন ঘটতে পারে। চন্দ্রা, আমি আর কখনো তোমার সামান্য ক্ষতিও হতে দেব না। 80 টাকা আমি 90 দেব। 100 টাকা, 110 টাকা, 120, 13 আমি 114 দেব। 15। অর্ণব, তুমি যদি না হতে আজ আমাকে এভাবে পণ্যের মতো নিলামে উঠতে হতো না। 500 টাকা। অর্ণব, সেনাপতি মহাসেনাপতির লিখিত আদেশ পেয়েছি। বেশ, 15 মিনিটের মধ্যে বসুদের বাড়ি পৌঁছাতেই হবে। জি, জলদি। আমি 500 টাকা দেব। ওই তো সে। ও, আরিফের লোক। আরিফ শুধু সম্মতিই দেয়নি, আমাকে কিনতে লোকও পাঠিয়েছে। আরিফ, তুমি কি এভাবেই আমার সম্মান পদদলিত করবে? যেভাবেই হোক সেনাপতি ফেরা পর্যন্ত সময় কাটাতে হবে। আরে, তুমি সুবর্ণনগরে নেই, তবু তাকে পাহারা দিতে লোক পাঠিয়েছ? এই নীচ মেয়েটাকে কি এতই ভুলতে পারছো না? প্রধান সামরিক উপদেষ্টা এইমাত্র ঘোষণা করেছেন বসু পরিবারের মেয়ের সঙ্গে সেনাপতি আরিফের বিয়ে হবে, অথচ এখনই লোক পাঠিয়েছে এক নারীকে নিলামে কিনতে। ময়নার শরীরের এমন বাঁধন যে কোনো পুরুষ দেখলেই তাকে পেতে চাইবে, এমনকি সেনাপতি আরিফও এর ব্যতিক্রম নয়। মেঘলা, তুমি কি জানো আরিফ এত বছরেও কেন আমাকে বিয়ে করেনি? কারণটা জানো? কারণ তার হৃদয় জুড়ে শুধু তুমি আছো, তুমি আছো। কিন্তু কি দুর্ভাগ্য, তখন তোমার মাই ওকে তাড়িয়ে দিয়েছিল। সে তোমাকে বুঝিয়ে বলারও সাহস পায় না। বাজে কথা। বিশ্বাস না হলে নিজেই দেখে নাও টাকাটা কাকে দেওয়া হয়েছে। মায়া, মায়া, মা, তুমি আমাকে বিক্রি করে দিচ্ছ? মায়া, তুই সত্যি মায়ের ভালো মেয়ে। এতেই তো 500 টাকা কামালাম। টাকা কোথায়? টাকা কোথায়? জলদি টাকা দাও। মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। সেবার তুমি কি অর্ণবকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে কি? আজ থেকে মিস সেনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। হাই, মায়া, মা তো তোর ভালোর জন্যই বলছে। দুনিয়ায় ভালো পুরুষের অভাব নেই। এরপর থেকে ওই ধনী লোকটাকে ভালো করে খুশি করিস, মায়ের জন্য বেশি করে টাকা আনিস, বুঝলি? তাহলে আসল কথা হলো, ও আমাকে ছেড়ে গিয়েছিল বাধ্য হয়ে। ও নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। ওর ভালোবাসা নিয়ে আমি সন্দেহ করলাম কি করে? মিস চৌধুরী, আমি এখনই মিস সেনকে নিয়ে যাচ্ছি। দাঁড়াও, বলেছিলাম ওকে নিয়ে যেতে পারো, কিন্তু জীবিত না মৃত তা বলিনি। মিস চৌধুরী, আপনি মিস সেনকে মেরে ফেললে সেনাপতি কখনোই আপনাকে ছাড়বেন না। ও তো সামান্য এক অভিনেত্রী, মরলে মরুক। আরমান কি সত্যিই ভাবে সেনাপতি হয়ে সে মহারথী হয়েছে? ভুলে যেও না, ও আজ ওই পদে বসতে পেরেছে শুধু আমাদের চৌধুরী পরিবারের দয়ায়।
এখন সত্যটা জেনেই বা তুমি কি করবে? আরমান এখন বহু দূরে। গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ তোমাকে বাঁচাতে আসবে না। মিস চৌধুরী, মিস সেনের যদি কোনো ক্ষতি হয় তাহলে গুলি চালালে আমাকে দোষ দেবেন না। বন্দুক নামাও। তুমি আবার কে? আমাকে এই হুমকি দিচ্ছ? আজ আমি ওকে মেরেই ফেলব। তুমি মরলেই কেবল আরমান আমাকে ভালোবাসতে পারবে। মায়া সেন, মরো তুমি। সেনাপতি এসেছেন। মায়া, আরমান, আরিফ, এই নীচ মেয়েটার জন্য সৈন্য নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকেছ? সরে যাও। আরিফ খান, তোমার সাহস তো কম নয়। সৈন্য নিয়ে আমার বাড়িতে ঢুকেছ। তুমি কি আমাকে আর প্রধান সামরিক উপদেষ্টা বলে মানো না? আজ আমার মানুষকে আমি নিয়েই যাব। তোমার মানুষ? নিলামে ওঠা ওই নীচ মেয়েটার জন্য, ওই খোড়া নর্তকীর জন্য তুমি আমার ভাইকে অপমান করার সাহস পেলে? আরিফ খান, তুমি কি মরতে চাও? দেখছি আমার সব হুঁশিয়ারি ভুলে গেছো। ভুলে যেও না, আজ তুমি যা হয়েছ সবই আমাদের চৌধুরী পরিবারের দয়ায়। আরেকবার বলছি, মায়াকে আমি নিয়েই যাব। যে আমাকে বাধা দিবে সে আরিফ খানের শত্রু হবে। আরিফ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ভয় পেও না, তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। আরিফ খান, ইচ্ছে মতো এসে ইচ্ছে মতো চলে যাবে। ওকে এখানে রেখে যাও। আজ চৌধুরী বাড়ি থেকে এক পাও বেরোতে পারবে না। চিফ অফ স্টাফ চৌধুরী, আপনি কি সত্যিই হাত তুলবেন? আরমান, ভালো করে ভেবে দেখো। একজন অভিনেত্রীর জন্য চৌধুরী পরিবারের সঙ্গে শত্রুতা করে নিজের ভবিষ্যৎ নষ্ট করবে? আমি আজ যে জায়গায় পৌঁছেছি তা যুদ্ধক্ষেত্রে সত্যিকারের অস্ত্র হাতে লড়ে অর্জন করেছি, কারো দয়ায় নয়। সারা জীবনের জন্য আমি ওকেই বেছে নিয়েছি। ওর গায়ে হাত দিলে আমার সঙ্গে শত্রুতা হবে। আরমান, ও তো তুচ্ছ এক অভিনেত্রী। আমি তোমার বাগদত্তা। আমি কখনো কোনো বাগদানে রাজি হইনি। তাহলে আজ আমিও দেখে নিব তুমি ওকে সঙ্গে নিয়ে চৌধুরী বাড়ির ফটক পেরোতে পারো কি না। সুভাষিস, এটা মহাসেনাপতির লিখিত আদেশ। এত লোক নিয়ে আমাকে ঘিরেছ, বিদ্রোহ করতে চাও নাকি? সহকারী কর্মকর্তা আরিফ, পথ খালি করো। বাধা দেওয়ার সাহস কার? কোনো দয়া নয়, মেরে ফেলবে। জি। বাড়ি চলো। প্রধান সেনা উপদেষ্টা সুভাষিস, নিজের ভালো বুঝে চলবেন। রুদ্র, আজকের এই অপমানের জন্য তোমাকে আমি অবশ্যই মূল্য চোকাতে বাধ্য করব।
কেমন লাগছে? এখনো ব্যথা করছে? এটা ছিন্ন শিরা জোড়া লাগানোর মহৌষধ। এটা খাও, তোমার পা নিশ্চয়ই সেরে যাবে। আচ্ছা, আমি প্রতিদিন সময় মতো খাবো। তাহলে তোমার জন্য একটু জাউ রান্না করি। শান্ত। সেদিন কি আমার মা তোমাকে চলে যেতে বাধ্য করেছিল? তিনি ঠিকই বলেছিলেন। তখন তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার ছিল না। রতন সামান্য অপমানেরও প্রতিশোধ নেয়। আমি যদি জেদ করে থেকে যেতাম, তুমি আর পুরো সেন পরিবার অন্তহীন ঝামেলায় পড়তে। তাহলে ওই কষ্ট দেওয়া কথাগুলো, ওই রূপোর মুদ্রাগুলো সবই আমাকে দেখানোর জন্য ছিল? মায়া, আমাকে ক্ষমা করো। তোমাকে রক্ত কাশতে দেখেছি, কষ্ট পেতে দেখেছি, আমাকে শয়তান বলে গালি দিতেও দেখেছি। তখন ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্ট পেয়েছি। আমাকে ক্ষমা করো। তোমাকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি। এই 5 বছর ধরে প্রতিদিন তোমাকে ঘৃণা করেছি, আবার প্রতিদিন তোমাকেই মনে করেছি। এখন থেকে আমি তোমাকে আর একটুও কষ্ট পেতে দেব না। মায়া, চলো আমরা আবার একসঙ্গে থাকি। রাজি তো? হ্যাঁ, এই জীবনে, পরের জীবনেও তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। রুদ্রসেনের এত সাহস! শহরের সব প্রভাবশালীর সামনে আমাদের বসু পরিবারকে অপমান করেছে। এই অপমানের জ্বালা আমি কিছুতেই সহ্য করব না। প্রধান সামরিক উপদেষ্টা, এখন ওর কাছে মহাসেনাপতির আদেশপত্র আছে। প্রকাশ্যে ওর গায়ে হাত তোলা বিপজ্জনক। প্রকাশ্যে সম্ভব না হলে গোপনে আঘাত করব। 3 দিন পর সামরিক কৃতিত্ব নিয়ে আলোচনার অজুহাতে একটা ফাঁদ পাতা ভোজের আয়োজন করো। জি, যাও। অনেক টাকা খরচ করে এনেছি এই উৎকৃষ্ট আফিমের গুঁড়ো। পানিতে পড়লেই গলে যায়। মালকিন, এটা নিষিদ্ধ মাদক। ভয় কিসের? রুদ্র সেন আর মেঘলা রায়, ওই 2 নীচ লোকের গায়ে একটুও লাগলেই ওরা এমন অকর্মা হয়ে যাবে যারা এটা ছাড়া বাঁচতেই পারবে না। তখন ওদের ইচ্ছে মতো নাচাবো। নীলিমা দাস, শুনেছি সেনাপতি ভবনে তোমার এক প্রেমিক আছে। মালকিন, আমি এই ওষুধটা খাবারে মিশিয়ে দিলেই হবে। এই 2 টাকা সব তোমার হবে। জি মালকিন। যাও। জি। পা, আমার পা নড়ছে। আমার পা ভালো হয়ে গেছে। মেঘলা, তুমি দাঁড়াতে পারছো? দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। অর্ণব, তোমাকে ধন্যবাদ। মেঘলা, ইদানিং তুমি অনেক শুকিয়ে গেছো, আরো একটু খাও। তুমিও বেশি করে খাও, শুধু আমার কথাই ভেবো না। সেনাপতি চিফ অফ স্টাফ বসুলোক দিয়ে এই নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আপনাকে আর মিস সেনকে 3 দিন পর তার বাড়ির ভোজে ডেকেছেন। মনে হচ্ছে এবার সময় হয়েছে আনুষ্ঠানিকভাবে মহাসেনাপতির পদ নেওয়ার। গিয়ে জবাব দাও। মিস সুমনা আর আমি ঠিক সময়ে পৌঁছাবো। জি।
সাগর, বাসার চৌধুরী এই সময়ে দাওয়াত দিয়েছে, নিশ্চয়ই তার মতলব ভালো নয়। আমার ভয় এটা ফাঁদ পাতা দাওয়াত। ফাঁদ পাতা দাওয়াত বলেই আমাকে যেতেই হবে। না গেলে ওরা ভাববে আমি ভয় পেয়েছি, তখন তোমার ওপর অত্যাচার আরো বাড়াবে। কিন্তু জ্যোৎস্না, আমাকে বিশ্বাস করো, চৌধুরী পরিবারের গোপন কারবারের কিছু সূত্র আমি পেয়েছি। পাকা প্রমাণ পেলেই ওদের সবাইকে ধরিয়ে দেব। ঠিক আছে, তোমাকে বিশ্বাস করি। খাবার ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খাও। খেও না। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? এটা আফিমের গন্ধ। মায়া সত্যিই কাজটা করেছে। ও অনেক দিন ধরেই এই ছক কষছিল। ওর সুযোগটা নষ্ট হতে দিতে পারি না। কিছু হয়নি, শুধু পায়েসটার স্বাদ একটু অদ্ভুত লাগছে। মনে হয় রান্নাঘরে বাসি উপকরণ ব্যবহার করেছে। এগুলো সরিয়ে ফেলো, আবার সব রান্না করলেই হবে। সুচিত্রা দেবী যা বলেছেন তাই করো। জি সেনাপতি। এই যে চাঁদনী, এখনো শরীর খারাপ লাগছে? চাঁদনী, চলো হাসপাতালে গিয়ে দেখাই। কিছু হয়নি, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। তবু আমার চিন্তা হচ্ছে। চলো। আরে সত্যি কিছু হয়নি। সহকারী কর্মকর্তা গৌতম এখনো সামরিক কাজ নিয়ে তোমার অপেক্ষায় আছেন। জরুরি কাজে দেরি করো না। তাহলে ভালো করে বিশ্রাম নাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরবো। আবার শরীর খারাপ লাগলে আমাকে দেখো। আচ্ছা, তুমি যাও। চাঁদনী, চাঁদনী, আমার কাছে আফিম আছে, চাই নাকি? আমাকে দাও দাও দাও, আমাকে দাও। কি? শ্বেতা ম্যাডাম লোক দিয়ে খবর পাঠিয়েছেন, তার কাছে ভালো জিনিস আছে, দরকার হলে যে কোনো সময় যেতে পারো। ফিরে গিয়ে সে তাকে বলো আমি চাঁদনি মরে গেলেও ও জিনিস আর কখনো ছোব না। ওকে, আশা ছাড়তে বলো। চাই নাকি? চাঁদনী, আমি ফিরে এসেছি। চাঁদনী, চাঁদনী, চাঁদ কোথায় গেলে? বলেছিলে না শরীরটা ভালো নেই, তাই বাড়িতে বিশ্রাম নেবে। সাগর, তুমি যখন এই চিঠি পড়বে ততক্ষণে আমি চলে গেছি। চেনঝৌ, যখন তুমি এই চিঠি পড়বে ততক্ষণে আমি চলে গেছি। এখন তোমার হাতেই সেনাবাহিনীর ক্ষমতা, সামনে অপার সম্ভাবনা। আর আমি শেষ পর্যন্ত কাদায় লড়ে বাঁচা এক সামান্য শিল্পী, দুর্দশায় জর্জরিত, অন্তর ক্ষত বিক্ষত। আমাদের দুজনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমাদের পথ এমনিতেই আলাদা ছিল। এখন থেকে তোমার জন্য কামনা করি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সাফল্যের পথে বহু দূর এগিয়ে যাও। আমার কথা ভেবো না। ইনিওয়ে আমাকে ছেড়ে যেতে পারে না। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে।
এখনই লোক নামিয়ে সারা শহর তল্লাশি করো। সুবর্ণনগর উলটপালট করতে হলেও মিশুকে খুঁজে আনতেই হবে। জি। অর্ণব, আমি এখন না মানুষ না ভূত। তোমার ভবিষ্যৎ এখনো অনেক বিস্তৃত। আমি শুধু তোমার বোঝা হব, তোমাকে বিপদে ফেলতে পারি না। না, চন্দ্রিমা! না, চন্দ্রিমা! এমন বোকামি করলে কি করে? আমি আফিমে আসক্ত। আমার এখনকার এই অবস্থা, আমি শেষ হয়ে গেছি। তুমি চলে যাও, আমাকে নিয়ে ভেবো না। চন্দ্রিমা! আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। চন্দ্রিমা! তুমি যেমনই হয়ে যাও না কেন, আমি আগের মতোই তোমায় ভালোবাসবো। এই জীবনে আমি শুধু তোমার সঙ্গেই থাকবো। আমাকে দাও, একটুখানি টানবো, মিনতি করছি, আমাকে দাও। আর একটু সহ্য করো, শিগগিরই ঠিক হয়ে যাবে। আমাকে ছাড়ো, ছাড়ো, শুধু একটুখানি, মিনতি করছি। ইউ। আমি ছেনজৌ, আমি ছেনজৌ, আমি আছি। কামড়াও, তাহলে একটু আরাম পাবে। স্টাফ প্রধান বাই, আগে আমাদের ব্যবসায় সাহায্য করার জন্য ধন্যবাদ। আরে মিস ইং, কয়েকদিন দেখা নেই, এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আহা, তোমার এই অবস্থা দেখে তোমাকে তো সারাদিন পশ্চিম আফিমখানায় পড়ে থাকা লোকগুলোর মতো লাগছে। তবে কি তুমি আফিম টানছ? শিলা বসু, যদি জানতে পারি তুমি চাঁদনীকে আফিমে আসক্ত করেছ, তোমাকে আমি মেরেই ফেলবো। আরিফ চৌধুরী, মিথ্যে অপবাদ দিও না, প্রমাণ থাকলে সামনে আনো। আপনারা সবাই দেখেছেন সেনাপ্রধান আরিফ তার ঘনিষ্ঠজনকে আফিমে জড়াতে দিয়েছেন, এমন সর্বনাশা জিনিস আবার এই অনুষ্ঠানে আনা হয়েছে। এই একেবারে জঘন্য ব্যাপার। আজ আমি এখানে ঘোষণা করছি, আরিফ চৌধুরীকে সুবর্ণ সেনার সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করা হলো। ভালো করে দেখো, এটা দক্ষিণ নগর সরকারের নিয়োগপত্র। আমি আরিফ চৌধুরী আজ থেকেই আনুষ্ঠানিকভাবে মহাসেনাপতির দায়িত্ব নিচ্ছি। তুমি তো দূরের কথা, তোমার বাবাকেও আমার আদেশ মানতে হবে। অসম্ভব, তুমি মহাসেনাপতি হতেই পারো না। প্রতাপ বসু, আমি সব তদন্ত করে জেনেছি, প্রধান সেনা কর্মকর্তা থাকাকালে তুমি যত গোপন অপকর্ম করেছ সবই। এখন মহাসেনাপতি হিসেবে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, প্রতাপ বসুকে এখনই প্রধান সেনা কর্মকর্তার পদ থেকে বরখাস্ত করা হলো। এসব অপরাধের প্রমাণসহ তাকে দক্ষিণনগর সামরিক আদালতে নিয়ে যাও, সেখানে বিচারের অপেক্ষায় থাকবে। দক্ষিণনগর সামরিক আদালতে নিয়ে যাও, সেখানে বিচারের অপেক্ষায় থাকবে। নিয়ে যাও। অর্জুন সেন, তোমার কি বিবেক নেই? আমাদের রায় পরিবার তোমার জন্য এত কিছু করেছে, আমার ভাই না থাকলে তুমি কি আজ এত দূর আসতে? রিয়া রায়, তোমাদের রায় পরিবার সত্যি আমার উপকার করেছে, কিন্তু তা নিজেদের স্বার্থে। আমি অর্জুন সেন তোমাদের কাছে যা ঋণী ছিলাম তা অনেক আগেই শোধ করেছি। আমি বলছি, এবার ভুল পথ ছাড়ো, নইলে পরের জন হবে তুমি। অর্জুন সেন, তোমার অনুশোচনা হবে না? চলো,
আজ থেকে রায়ভবন সিল করে দাও, সবাইকে নিয়ে যাও। এই বড় লোকের আদুরে মেয়ের স্বাদও তেমন আহামরি নয়। এতে খামোখা নষ্ট হলো আমার 20 টাকা। আমি যখন নরকেই আছি তখন তোমাদেরও আমার সঙ্গে নরকে টেনে নামাবো। চন্দ্রা, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। চন্দ্রা, কয়েকদিন পর তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। কোথায়? সময় হলেই জানতে পারবে। চন্দ্রা, তোমার যা পছন্দ, তুমি যা চাও, সবই আমার মনে আছে। রায়হান চৌধুরী, জামাল খান, জেল ভেঙে পালানোর সাহস হলো তোমার? তুমি আমার খান পরিবারের সম্মান ধুলোয় মিশিয়েছ, আমার ও আমার ছেলের ক্ষমতা কেড়েছ, আমাকে বন্দি করে বিচারে পাঠিয়েছ। এই হিসাবটা আজ এখানেই পুরোপুরি চুকিয়ে দেব। তোমরা কজন আমাকে হারাবে? আমি জানি মহাসেনাপতি রায়হান দুর্দান্ত যোদ্ধা, কিন্তু আজ তুমি একা। এই জায়গাটাই তোমার কবর হবে। বাই বাউশান, বলছি একই ভুল বারবার করো না। এখনই দক্ষিণ নগরে গিয়ে আত্মসমর্পণ করো। ভাবছো মহাসেনাপতি হয়েছে বলে এবার নিশ্চিন্তে থাকতে পারবে? ভুলে যেও না, আজ তুমি যে অবস্থানে কার জোরে এসেছো। আমি লু চেঞ্জও আজ যা হয়েছে যুদ্ধক্ষেত্রে নিজের হাতে লড়াই করে হয়েছি। তোমাদের বাই পরিবারের দয়ায় নয়, তোমাদের পরিবার অসংখ্য পাপ করেছে, তাই সবাই তোমাদের ঘৃণা করে। লু চ্যানজাও, তুমি চরম অকৃতজ্ঞ। আমার ভাই না থাকলে তুমি কবেই যুদ্ধে মারা যেতে। মাই ছিলু, তুমি বারবার ইংইউয়ের ক্ষতি করেছো, এমনকি তাকে আফিমে আসক্ত করেছো। এই হিসাবটা এখনো তোমার সঙ্গে মেটায়নি। হিসাব মেটাবে? তুমি একা? ভালো করে দেখো আজ এখানে কার হুকুম চলে। ইংইউ এসে পড়বে, দ্রুত সব শেষ করতে হবে, ওকে বিপদে পড়তে দেওয়া যাবে না। নড়বে না, নড়বে না। ওকে মেরে ফেলো।
ও সবই মনে রেখেছে। তাড়াতাড়ি চেখে দেখো, এটাই শহরের সবচেয়ে সুস্বাদু খাবার। বেশ, তুমি দিলে সবই আমার কাছে সুস্বাদু লাগে। এসব সে যত্ন করে জমিয়ে রেখেছে। আমাকে করতে দাও, কোথাও তো তাকে দেখতে পেলাম না। বাই বাউশান, এই কজন লোক নিয়ে আমার সঙ্গে পাল্লা দিতে এসেছে। তুমি আমাকে খুব হালকাভাবে নিয়েছো। মরতে বসেও মুখের জোর কমেনি। ইনিওয়ে এখনো নদীর ধারে আছে। ভাই, সু ইনিয়ে ওদিকে আছে। এখনই ওকে ধরে আনছি, তারপর ওকে মেরে ফেলবো। দাঁড়াও। অসম্ভব। তোমাদের দুজনকে বানাবো পলাতক প্রেমিক যুগল। ছিল ও। লু চেনজাও, তুমি আমার বোনকে মেরেছো। তুমি আর সুইংইউয়ে প্রাণ দিয়ে দাম দেবে। আয়। লায়লা তার মজনুর দেখা পেয়েছিল। অর্ণব, আমরাও সবসময় একসঙ্গে থাকবো, তাই না? হ্যাঁ, লায়লা মজনুর চেয়েও বেশি দিন। এই গল্পের বইটা আমি সব সময় রেখে দেব, আমাদের চুল পেকে সাদা হলে। আবার বের করে পড়ব। তাহলে ও সবই মনে রেখেছিল। ওদিকে কি হয়েছে? গুলির শব্দ আসছে কেন? জ্যোৎস্না, আমি কথা দিয়েছিলাম তোমাকে সব সময় আদলে রাখবো। এবার আমি কথা রেখেছি। অর্ণব, আরিফ, 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 আরিফ চোখ খোলো, আমাকে ছেড়ে যেতে পারো না। তোমার কিছু হতে পারে না। কেঁদো না মায়া, আমি ঠিক আছি। এত রক্ত ঝরছে, তুমি ঠিক আছো কি করে? একটু শক্ত থাকো। আমার কথা শোনো মায়া, সারাটা জীবন শুধু তোমাকেই ভালোবেসেছি। আমি জানি, আমি সব জানি। তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আর সময় নেই। এবার কথা রাখতে পারলাম না। আরিফ রহমান, এমন কথা বলতে দেবো না। তুমি মরতে পারো না। মরলে তোমাকে কখনো ক্ষমা করব না। এটা রাখো, এতে তোমার বাকি জীবন নিরাপদে কেটে যাবে। আমি যদি মরে যাই, আমাকে ভুলে যেও। ভালোভাবে বেঁচে থেকো। আরিফ, 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 মরো না, মরো না। আরিফ রহমান, তোমাকে মরতে দেব না। ডাক্তার, সাগর কেমন আছে? ওর জ্ঞান ফিরতে আর কতদিন লাগবে? প্রধান সেনাপতির প্রচুর রক্তক্ষরণ হয়েছে, হাসপাতালে আনতেও দেরি হয়েছে। অক্সিজেনের অভাবে মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর 7 দিনের মধ্যে জ্ঞান না ফিরলে হয়তো আর কখনোই জ্ঞান ফিরবে না। এর মানে কি? মিস সুহানা, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, আপনি মানসিকভাবে প্রস্তুত থাকুন। না, তা হতে পারে না। না, সাগর আমাকে কথা দিয়েছিল, ও আর আমাকে ছেড়ে যাবে না।
মিস সুহানা, আর মাত্র একদিন বাকি। তোমাকে টিকে থাকতেই হবে। সাগর, তোমাকে জেগে উঠতেই হবে। সাগর, সুবর্ণ নদী তীরের কথা মনে আছে? আমি তোমাকে পশ্চিম কক্ষের কাহিনী পড়ে শোনাতাম। তুমি বলতে আমার পড়ার গলা বুলবুলির ডাকের চেয়েও মিষ্টি। প্রধান সেনাপতি প্রায় বইটির দিকে তাকিয়ে থাকতেন, তাকিয়েই সারা রাত কাটিয়ে দিতেন। একবার তিনি মাতাল হয়ে বইটা বুকে জড়িয়ে বারবার আপনার নাম ডাকছিলেন, বলছিলেন তিনি আপনার কাছে অপরাধী। আমি জানি, আমি সব জানি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম সাগর। এখন শুধু চাই তুমি জেগে ওঠো। সাগর, আমাকে ছেড়ে যেও না, তোমার পায়ে পড়ি, জেগে ওঠো। নীল মেঘে আকাশ, হলুদ ফুলে মাটি, পশ্চিমা হাওয়া তীব্র, উত্তরের বুনো হাঁস দক্ষিণে ওড়ে, ভোরে কে রাঙাল হিমবন লালে, সে তো বিরহীর চোখের জল। চেঞ্জ হও, সময় প্রায় শেষ। এবারও কি কথা রাখবে না? লু চেঞ্জ হও, তুমি একটা বদমাশ। কেঁদো না, চেঞ্জ হও। তোমার কান্না শুনেছি। বুকটা ভেঙে যাচ্ছিল, কিন্তু কিছুতেই জাগতে পারছিলাম না। তুমি জেগেছো। আমি জানতাম তুমি আমাকে ফেলে যাবে না। পাগলি। লু চেঞ্জ হও, ভালো করে শোনো। আজ থেকে, এই জন্মে, পরের জন্মে, জন্মে জন্মে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আর কখনো আমাকে ফেলে যেও না। ঠিক আছে, আমরা কথা দিলাম।